নমস্কার, আমি তুষার। অশরীরীর ৫৮ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি গল্প নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। গল্পটির নাম রমণী মোহনের কাপ। গল্পটির লেখক সৌমিত্র কুণাল এবং গল্পটি নেওয়া হয়েছে প্রতিলিপি নামে একটি অ্যাপ থেকে। শুরু করছি আজকের গল্প রমণী মোহনের কাপ। লাল কাপটা কেনার কোনো ইচ্ছেই ছিল না রমণীবাবুর। পুরো নাম রমণী মোহন গুছাইত। বয়স এই পৌষে ৪৮-এ পড়েছেন। নেহাত গোবেচারা চেহারার ৫.৫ ফুটের রমণীমোহন পিছুটান বলতে একজনই, বাল্যবিধবা পিসি। নিজের বাবাকে তাও আবঝা আবঝা মনে পড়ে, কিন্তু মাকে চোখের দেখাটুকুও দেখার সুযোগ পাননি রমণীমোহন। তিনি রমণীবাবুর জন্মের সাথে সাথেই পরলোক গমন করেছিলেন। তার মামাবাড়ির সবাইও এক বাক্যে বলেছিল, অনামুখ মাকে কেউ ছেলে এলো গো। বাবাও শ্বশুরবাড়ি গিয়ে মামারা শিশুকে নিয়ে আসার আগ্রহ দেখাননি। কিন্তু এই পিসি আঁতুড় ঘর কাটার পরের দিনই বেশ কিছু একটু ঝামেলা করে নিয়ে এসেছিলেন রমণীবাবুকে। যদিও দিন ১৫ হেলাফেলায় শিশু রমণীমোহনের শুধু প্রাণটাই যা টিকেছিল, তবু একজন দাই ধরে বুকের দুধ খাইয়ে মা মরা ভাইপোকে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন পিসিমা। বাবার ছিল বন দপ্তরের চাকরি। তিনি কালে ভদ্রে যখনই একবার দিনে দুয়েকের জন্য বাড়িতে আসতেন, কিন্তু সেই অল্প সময়তেও তিনি শিশু, বালক, কিশোর রমণীকে কোনোদিনই সামনে ডাকেননি। রমণীমোহনও লজ্জার কুণ্ঠায় কোনোদিন বাবার সামনে যাওয়ার সাহস করেননি। বছর ১৫ বয়সে একদিন একটি চিঠি পেয়ে পিসিমার উথাল পাথাল কান্নায় রমণীমোহন জানতে পারলেন যে তিনি পিতৃহারা হয়েছেন। পিসিমাই নিজে হাতে সব ধরে করিয়েছিলেন। এমনকি বছর ১৮ বয়সে সাথে নিয়ে গিয়েছিলেন গয়া। ভাগে খাওয়া বাবা আর প্রসব বেদনায় আকস্মিক মৃতা মায়ের পেটশিলায় পিণ্ড দিয়ে জন্মের মতো পিতৃমাতৃ ঋণ থেকে উদ্ধার হয়েছিলেন রমণীমোহন। যদিও তাতে তার কিছু তেমন মানসিক পরিবর্তন হয়নি, কারণ রমণীবাবুর জন্মস্তক পিসিমাই ছিলেন তার বাপ, মা, ভাই, বোন, বন্ধু এবং গুরুও। ঠাকুরদার বাবা নীল ব্যবসা করেছিলেন এবং টাকাও করেছিলেন অনেক, কাজেই অর্থের অভাবে কোনোদিনই তাদের ছিল না। কিন্তু পিসিমার কড়া শাসনে রমণীমোহন কোনোদিনই ভেসে যাওয়ার সুযোগ পাননি। এমনিতেই চিরকালই তাবিজ মাদুলি আংটি দিয়েই রমণীমোহনকে বিপদ থেকে আগলে রেখেছিলেন পিসিমা। সাথে স্বল্প উচ্চতা, কৃশতনু আর বেজায় কালো বলে চিরকালই স্কুল কলেজে উপহাসের পাত্র ছিলেন রমণীমোহন। কলেজের পাঠ চুকিয়ে একবার সাহিত্যিক হবার তীব্র বাসনা হয়েছিল রমণীবাবুর, কিন্তু পিসিমার নিতেন, পুরুষ মানুষ চাকরি না করে ঘরে বসে থাকলে কি আর কপালে সুখ থাকে? কাজেই কলেজের পাঠ চুকলে একটা সওদাগরি অফিসের নামমাত্র মাইনেতে হিসাব রক্ষকের কাজ ধরলেন রমণীমোহন। পৈতৃক বাড়ি বিদন স্ট্রিটে। আর অফিস বলতে ওই গণেশ টকিজ পেরিয়ে একটু গেলেই। তাই যাতায়াতও করেন হেঁটেই। একে তো জন্মছকে বিবাহ দুর্ঘটনা আছেই, তার মধ্যে বজতমের রুগী সেই শৈশব থেকেই। তাই পিসিমার হাতে সেই ভাত ঝোল খেয়ে ছাতা আর টিকিন কৌটো নিয়ে দিব্যি টুকটুক করে হেঁটে যাতায়াত করলে হজমের গন্ডগোলটাও আর হয় না। যদিও মারোয়ারি অফিসে সবার প্রমোশন বা মাইনে বাড়লেও রমণীবাবুর তেমন কোনো উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি, গত ২৭ বছরেও হয়নি। সেটা নিয়ে অবশ্য রমণীবাবুর কোনো ক্ষোভ নেই, কারণ ব্যাংকের থেকে মাসে মাসে যে টাকা আসে সুদ হিসাবে, তাতে পিসি ভাইপোর রোজ পোলাও মাংস খেলেও চলে। তাই মাইনেটা নিতান্তই উদ্বৃত্ত ভেবেই আর কিছু বলেন না, বেশ চলে যায়। কাপ চালানোটা শিখেছিলেন পিসিমার কাছেই। ছোট থেকেই দেখতেন বিশেষ বিশেষ অমাবস্যায় পিসিমা চিলেকোঠা ঠাকুর ঘরে ঢুকে সারা রাত কী সব করতেন। পাড়া ঝেঁটিয়ে বউ ঝিরা আসতো নিদান পেতে। রমণীবাবুর বয়স তখন ১৮। পিসি একদিন নিজেই তাকে কাপ চালানোটা শিখিয়ে দিলেন। গোল করে চকের দাগের ভেতরে সিঁদুরের বৃত্ত, তার মধ্যে আবার একটা বৃত্ত, একটা চকের গুঁড়োর বৃত্ত, এবং তার মধ্যে আবার সিঁদুরের বৃত্ত, এইভাবে মোট ১৩টা বৃত্ত। তাতে আবার ক, খ, গ করে বর্ণ লেখা থাকবে, আর থাকবে ১ থেকে ৯ অবধি সংখ্যা। অমাবস্যায় বিশেষ একটি গোপন পুজো করে আসনে বসে কাপটাকে বৃত্তের মধ্যিখানে রাখলে কাপটা বর্ণ আর সংখ্যা ছুঁয়ে বলে দিতে পারত উত্তর। বছর দুয়েকের মধ্যে পিসিমার তত্ত্বাবধানে কঠোর অনুশীলন করতেই ব্যাপারটা একদম আয়ত্তে ফেলে এনেছিলেন রমণীবাবু। কেবল পরের দিন ওঠার ক্ষমতা থাকতো না তার। অফিস কামাই হতো, সারাদিন আচ্ছন্ন অবস্থায় পড়ে থাকতেন বিছানাতে। তো ব্যাপারটা এমনই মজাদার আর চমকপ্রদ যে কাপ চালানোর নেশাটা রমণীবাবুর মধ্যে কেঁদে বসেছিল ততদিনে। ৩২ বছর পূর্ণ হওয়ার পরে
কৌশিক অমাবস্যায় প্রথম পিসিমার জায়গায় নিজে বসেন কাপ নিয়ে। পিসিমা তখন বাতের ব্যথায় শয্যাশায়ী, কিন্তু পাড়ার বউ-ঝিদের কাতর আহ্বানে প্রথম অফিসিয়ালি রমণীবাবুকে এই কাজের ভার দেন। আর পিসিমাকে ছেড়ে একা বন্ধ ঘরের মধ্যে কাপ চালিয়ে বাইরে বসে থাকা অপেক্ষামান উত্তর প্রার্থীদের উত্তর দেওয়ার সময় রমণীবাবু স্পষ্টভাবে অনুভব করেন তার শরীরের মধ্যে অন্য কারো উপস্থিতি। সেই এই কাপটা চালায়, কিন্তু তাকে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। আর কাপ চালানোর পরেই অজ্ঞান হয়ে যাওয়ার মুহূর্তে প্রথমবার রমণীবাবু স্পষ্ট দেখতে পান ওনার শরীর থেকে একটা শাড়ি পরা আবছা মূর্তি বেরিয়ে দেওয়ালে মিশে যাচ্ছে। যদিও প্রথম কাপ চালানোর পরেই সবাই বিদায় নিলে কোনো রকমের সদর দরজা দিয়ে সেই যে বিছানা ধরলেন রমণীবাবু, 1.5 দিন একটানা ঘুমিয়ে 3 দিন পরে সুস্থ হয়েছিলেন। পিসিমা বাতের ব্যথা নিয়েও সেবা করেছিলেন। সুস্থ হয়ে পিসিমা সবটা বলা সত্ত্বেও তিনি রমণীমোহনকে ভেঙে কিছুই বলেননি, বরং কিছুটা এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু রমণীবাবু হাল ছাড়েননি, স্থির করেছিলেন আসল কারণটা ঠিক জানবেন। পরের অমাবস্যা আসতেই পিসিমাকে রাজি করিয়ে নিজেই বসেছিলেন কাপ চালাতে। পিসিমাও রমণীবাবুর আগের অমাবস্যার অসুস্থতার কথা মাথায় রেখে তাকে একা ছাড়েননি, সাথে নিয়ে বসেছিলেন। গোধূলি লগ্নে ঘর বন্ধ করে মোমবাতি জ্বালিয়ে কাপ চালানোর ঠিক প্রাক মুহূর্তে রমণীবাবু অনুভব করলেন শরীরটা হঠাৎ ভারী হয়ে উঠল। পিসিমা ছুঁয়ে থাকা সত্ত্বেও রমণীমোহন স্পষ্ট অজানা কোনো মানুষের অস্তিত্ব উপলব্ধি করলেন তার শরীরের ভেতরে। কাপ চালানোর শেষে অশরীরী ছায়া রমণীবাবুকে ত্যাগ করে যাওয়ার সময় পিসিমা বললেন, মাকে প্রণাম কর খোকা। রমণীবাবু কাঁপা কাঁপা হাতে অজ্ঞাত অশরীরীকে প্রণাম করলেন। মুহূর্তের মধ্যে ওনার নাকে যে গন্ধটা এলো সেটা অত্যন্ত পরিচিত ঠেকলেও কিছুই স্পষ্টভাবে মনে করতে পারলেন না গন্ধটার ব্যাপারে। আশ্চর্যের কথা হলো এই যে সেই দিন কিন্তু রমণীবাবুর কোনো শরীর খারাপ হলো না, এমনকি তার পরের দিনও না। পারতপক্ষে পিসিমার কোনো আদেশের কারণ সম্পর্কে কিছু জিজ্ঞাসা করার অভ্যেস বা অবকাশ কোনোদিনই রমণীবাবু ছিল না। কিন্তু এই সব অতীত ভুলে তিনি জিজ্ঞাসা করেই ফেললেন। পিসিমা অবশ্য খোলসা করে কিছু বললেন না, শুধু বললেন, দাদা তোমার মাকে কি এমনি এমনি পাগলের মতো ভালোবাসতো বাবা? তোমার মা যে সাক্ষাৎ দয়ার সাগর, তাই মরেও শান্তি পান না। এখন শ্বশুরবাড়ির পাড়ার সবাইকে আপদ বিপদ থেকে উদ্ধার করতে আসেন। সেই থেকে রমণীমোহনবাবু আর কিছু জিজ্ঞাসা করেননি পিসিমাকে। কেবল বিশেষ বিশেষ অমাবস্যায় একাকী ঢুকে যান ঠাকুর ঘরে। সে প্রবেশ করেন তার চিররুগ্ন একমাত্র সন্তানের দেহে। রমণীমোহন যন্ত্রের মতো মায়ের নিদান নিজের কণ্ঠে শুনিয়ে দেন বাইরে বসে থাকা বিপদগ্রস্ত রুগীদের। আর 5টা মধ্যবিত্ত পরিবারের মতনই তাদেরও দিন কাটতে থাকে। পুজো পার্বণ এলেও পিসি ভাইপোর নিস্তরঙ্গ সেই জীবনে কোনো একটা ঢেউ ওঠে না। তবে পড়ার নেশে থাকায় দুর্গাপুজোয় এক গাদা শারদীয়া পত্রিকা কিনে নিয়ে আসেন রমণীমোহন। সারা বছর সেটা রমণীমোহনের খোরাক। বছর 3 আগে হঠাৎই একদিন পিসিমা পাহাড়কে পড়ে গেলেন। অদ্ভুত ব্যাপার হলো এই যে তার ঠিক আগের দিন রাত্রেই রমণীবাবু স্বপ্ন দেখেছিলেন যে তিনি তার পিসিমার শবযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং সব্বাই খাটে শুয়ে আছেন তার পিসিমা। অবশ্য স্বপ্ন সত্যি করে মাত্র 2 দিনের মাথাতেই সজ্ঞানে পরলোক গমন করলেন পিসিমা। আর সেই প্রথমবার প্রকৃতপক্ষে মাথার ছাতা হারালেন রমণীমোহন। চাকরিতে মন না বসায় সেটাও একদিন ছেড়ে দিলেন দুম করে। পিসিমা গত হওয়ার পরে রমণীমোহনের চরিত্রে কিঞ্চিৎ বিশৃঙ্খলা দেখা দিল। ঘড়ি ধরে জীবন কাটানো রমণীমোহন ধীরে ধীরে পানাসক্ত হয়ে উঠলেন। অবশ্য সেটার সম্পূর্ণ দায়ভার তাকেই দেওয়া যায় না। পিসিমা গত হওয়ার 1 বছর পরে গয়ায় পিণ্ডি দিতে গিয়ে একজন জাঁদরেল সাধুর সঙ্গে তার সাক্ষাৎ হলো। তিনি ছিলেন উচ্চমার্গের সাধক। কারণ প্রথম দেখাতেই রমণীমোহনের দিকে তাকিয়ে তিনি বলেছিলেন, রমণী, তুমি আত্মা নামাও, তাই না? কিন্তু সাবধান বাবা, ওপার এবং এপারের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। নিজেকে বাঁধতে শেখো আগে, নইলে ঘোর বিপদ। রমণীমোহনের সাধু বাবার ক্ষমতা সম্পর্কে একটা নিদারুণ ভক্তি জেগে ওঠে। সাথে সাথেই সাধু বাবাকেই তার দীক্ষাগুরু বানিয়ে নেন। তার কাছেই বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াকলাপ শেখেন আর ধ্যানে জপে মনোসংযোগের জন্য অল্প অল্প কারণ সেবাও রপ্ত করেন। মাস 6 মাথায় রমণীমোহন বুঝতে পারেন ক্রমাগত তান্ত্রিক ক্রিয়া সাধন করে তিনি কিছু কিছু বিষয় রপ্ত করেছেন। তার মধ্যে একটি হলো মায়ের আত্মা ছাড়াও আরও একটি আত্মাকে তিনি আজ্ঞাবহ করেছেন। যদিও সেই আত্মা জীবিত অবস্থায় ছিল একজন খুনি,
কিন্তু গুরুর শেখানো তান্ত্রিক ক্রিয়া সাধন করে তিনি এই আত্মাকে বশীভূত করতে জানেন। মায়ের আত্মা তার আজ্ঞাবহ ছিল না, বরং বিশেষ দিনগুলোতে ঠাকুর ঘরে ঢুকে কাপ চালানোর সময় রমণীবাবু বেশ বুঝতে পারতেন নিজের আত্মা, মন, শরীর সবই যেন মায়ের কথা মতোই কাজ করছে। অন্য আত্মাকে বশীভূত করে কাজে লাগানোর আরও দুটো কারণ ছিল। প্রথমত, গুরু বলেছিলেন যে পিণ্ডি দেওয়ার পরেও যখন তোমার মা তোমার কাছে আসতেন কাপ চালানোর জন্য, তার মানে তোমার পিণ্ডি তিনি গ্রহণ করেননি, শুধুমাত্র তোমার কাজে আসবেন বলে। অর্থাৎ সন্তান হয়ে মাকে মুক্তি না দিতে পারার জন্য যে পরিমাণ ভর্ৎসনা গুরুদেবের কাছে তিনি পেয়েছিলেন, তাতে রমণীমোহন অত্যন্ত লজ্জিত এবং বিমর্ষ হয়ে পড়েছিলেন। কাজেই তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন যে মায়ের আত্মাকে চিরতরে তিনি মুক্তি দেবেন। গুরুদেব নিজে হাতে পুনরায় পিণ্ডদানের ব্যবস্থা করেছিলেন রমণীবাবুকে দিয়ে। দ্বিতীয় কারণ ছিল, মায়ের আত্মা মানুষের প্রশ্নের উত্তর দিতেন ঠিকই, কিন্তু সেটা খুব একটা উপর উপর দিতেন, মানে সঠিক দিনক্ষণ বলতে পারতেন না। কিন্তু নতুন আত্মা খুবই আজ্ঞাবহ এবং সর্বজ্ঞ। সে দিনক্ষণ তো বটেই, এমনকি সঠিক সময়ও বলে দিতে পারত। ফলে গুছাইত বাড়ির কাপ চালানোর প্রশংসা আগের চেয়েই অনেক বেশি বেড়ে গেল এক লহমায়। কিন্তু সেটা হলো একটা নতুন লাল কাপের মাধ্যমে। তাছাড়া এই নতুন আত্মা জীবিত অবস্থায় ছিল গুরুদেবের একান্ত শিষ্য। যদিও তিনি ছিলেন খুনি, কিন্তু তবুও তার গুরুভক্তি ছিল দেখার মতো। গুরুর আদেশেই আগের কাপটা গঙ্গায় বিসর্জন দিয়ে রমণীমোহন যাত্রা করেছিল কামাখ্যায়। অনেক খুঁজে সন্ধান পেয়েছিল একজন বাঙালি বুড়ি তান্ত্রিক মায়ের। গুরুদেবের কথা বলা মাত্রই সে একটা ক্রূর হাসি হেসে তার ঝোলা থেকে দাগ কাটা একটা লাল কাপ বার করে বলেছিল, "ইটে লিয়ে যা বাপ, এটা লিয়ে যা বাপ, তোর আত্মা ভালো করে নিজের খেল দেখাতে পারবে।" যদিও সাক্ষাতের পরে বুড়িটাকে দেখে রমণীমোহনের কেমন একটা গা শিরশির করেছিল, ঠিক যেন একটা জীবন্ত পিশাচ। কষের দাঁত বাইরে বেরিয়ে থেকে যেন তার অবস্থাকে, তার চেহারাকে আরো বেশি ভৌতিক করে তুলেছিল। তবুও গুরুবাক্য অমান্য না করে বুড়িটার থেকে লাল কাপটা নিয়েছিলেন। দাম দিতে চাইলে বুড়ি বলেছিল, "বাপ, এর দাম কেউ দিতে পারে না। যেদিন তোর কাছে এর থাকার মেয়াদ ফুরিয়ে যাবে, এই কাপ তার দাম নিয়ে আমার কাছে চলে আসবে।" রমণীমোহন কথাগুলো খুব একটা বুঝতে চাননি। তাছাড়া বুড়িটার সঙ্গেও বেশিক্ষণ তার ভালো লাগছিল না, তাই কাপটা তৎক্ষণাৎ কাঁধের ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে এসেছিলেন। প্রথম অমাবস্যা থেকেই কাপ তার নিজের খেলা দেখাতে শুরু করেছে। বিদেহী খুনি আত্মা ভর করত কাপে, আর তখন কাপ খেলাই দেখাতো নিজের মতো করে। মজুমদারদের পালিয়ে যাওয়া মেয়ে যে বুধবার ঠিক বেলা 11:40-এই বাড়ি ফিরবে, এমনটা বোধহয় সে নিজেও জানতো না। তবে অমাবস্যা ছাড়াও অন্যান্য এমন কিছু সময়েও আত্মা ভর করত রমণীমোহনকে। তখন তিনি মদ মাংসে ডুবে থাকতেন। বাড়ি থেকে বেরোতেও খুব একটা দেখা যেত না। পাড়ার লোকেরা রটিয়ে দিয়েছিল রমণীমোহন জাদু করে বাজার আনিয়ে নেয় বাড়িতে। বছর 5 এইভাবে কেটে গেছে। রমণীবাবু আর খুনি বিদেহী আত্মা বেশ হাত ধরাধরি করে জীবন কাটাচ্ছে। অমাবস্যায় লোকের ভিড় হয় দেখার মতো। এখন অনেক দূর দূরান্ত থেকেও লোক আসে। আজকাল রমণীবাবুকে একজন ছোকরা চাকর রাখতে হয়েছে। সে ফাই ফরমাস খাটে, আবার অমাবস্যায় ভিড় নিয়ন্ত্রণ করে এখানকার দর্শনার্থীদের থেকে প্রণামীও আদায় করে। আজকাল রমণীবাবু বেশ বুঝতে পারেন শরীরটা ঠিক যাচ্ছে না। সন্ধে হলেই কেমন জ্বর জ্বর আসে। বশ করা আত্মাও মাঝে মাঝে বলে, "বড় কষ্ট এপারে, আমার মুক্তি চাই।" কিন্তু চাই বললেই কি আর মুক্তি দেওয়া যায়? কাপ চালানো এখন একটা চালু ব্যবসা হয়ে গেছে রমণীবাবুর। ব্যাংকে জমানো টাকার পাহাড় থেকে বেশ কিছু টাকা তুলে তিনি গুরুদেবের জন্য আশ্রম বানিয়ে দিয়েছেন। গুরুদেবের জন্য বিশেষ ঘর, তাতে আবার এসি লাগানো। গুরুদেবের ভক্তমণ্ডলী তাকে সমীহ করে, সম্মান করে। আজন্ম বাইরের লোকের থেকে হাসির পাত্র এক বজ্ঞা চেহারা রমণীমোহনের থেকে পাওয়া অপমানের দরুন এটা একটা খুব দারুণ ব্যাপার। আশ্রমের নিয়মিত খরচ চালিয়ে ব্যাংকের সঞ্চিত ধন এখন তলানিতে। তাই কাপ চালানোর ব্যবসাটা কোনো মতেই বন্ধ করা সম্ভব নয়। কিন্তু রমণীবাবু এটাও বুঝতে পারেন, হয়তো বশীভূত আত্মার চালাকি, না হলে ক্ষমতার হ্রাস, যে কোনো কারণে মাঝে মাঝে নিদানে ভুল হয়ে যায়। গত অমাবস্যাতেই একটা ঘটনা ঘটে গেছে। বর্ধমানের এক স্কুল শিক্ষকের রুগ্ন সন্তান দারুণ অসুস্থ। সে বেঁচে যাবে এবং দীর্ঘায়ু হবে বলা সত্ত্বেও বাচ্চাটা ঠিক 2 রাত্রের মধ্যেই মারা যায়। এবং এটা নিয়ে ভদ্রলোক পাড়ায় এসে কি দারুণ গোলমাল করে গেছেন। এমনটা আজকাল মাঝে মাঝেই হচ্ছে। আজকাল ঘুমোতেও ভয় লাগে রমণীবাবুর। মাঝে মাঝেই স্বপ্নে পিসিমা দেখা দেন। একটা ক্রুদ্ধ দৃষ্টিতে তিনি তাকিয়ে থাকেন রমণীবাবুর দিকে, আঙুল নাড়িয়ে কী সব ইশারা করেন।
মাকেও দেখতে পান রমণীমোহন। হাত জোর করে কি যেন বলেন। রমণীবাবু কিন্তু ঘুম ভেঙে আর কিছুই মনে করতে পারেন না। সেদিন ছিল শনিবার, কৃষ্ণপক্ষ। রমণীবাবু ছাদের ঘরে দরজা বন্ধ করে আত্মাকে ডেকে নিজের আয়ু মাপছিলেন, কিন্তু কাপটা চলল না। কেমন একটা নিস্তেজ জড় পদার্থের মতো পড়ে রইল। রমণীবাবুর বশীভূত আত্মা রমণীবাবুর শরীরের ভেতর থেকে বলল, আহ, এবার মুক্তি আসন্ন। রমণীবাবু চমকিত বা বিস্মিত হওয়ার চেয়েও বেশি ভীত হলেন। এই সময় যে ভয়, সেটা সাম্রাজ্য হারানোর ভয়, সম্মান হারানোর ভয়। সকাল থেকেই হালকা হালকা জ্বর ছিল রমণীমোহনের। এবার জ্বরটা জাঁকিয়ে বসল দুপুরে ভাত খাওয়ার পরে। গায়ে হাত দিয়ে বুঝতে পারলেন জ্বরের চোটে গা যেন ফুটন্ত লাভার মতো গরম হয়ে গেছে। রাত 8টা নাগাদ কি মনে হতে ঠাকুর ঘরে এসে আবার কাপটা নিয়ে চালাতে বসলেন। নিজেকে নিয়ে একটু ভয় পেলেন রমণীমোহন। কাপটা দুপুরের মতো আর স্থির থাকলো না। এবার হাউই বাজির মতো একটানে ঘরের সিলিং ছুঁয়ে খোলা জানলা দিয়ে পাখির মতো উড়ে গেল। সাথে সাথে শরীরটা কেমন যেন হালকা হয়ে গেল রমণীমোহনের। অনুভব করলেন শরীরের ভেতর থেকে খুনি বিধেয়ী আত্মা বেরিয়ে যাচ্ছে। যাওয়ার সময় সে বলে গেল, আজ আমার মুক্তি হয়ে গেল, এবার তোমার পালা। রমণীবাবু আর কিছু শুনতে বা অনুভব করতে পারলেন না। খসা পালকের মধ্যে ধূপ করে পড়ে গেলেন মাটিতে। আর সাথে সাথেই একটা অনুভব করলেন প্রচণ্ড টান। সেই টান অগ্রাহ্য করার ক্ষমতা তার ছিল না। চোখ খুলে তিনি দেখলেন তিনি তার গুরুদেবের সামনে উপস্থিত হয়েছেন। গুরুদেব হেসে বললেন, একটি গেল আর একটা এলো। আমার আজ্ঞাবাহী আত্মার সংখ্যা একই থাকলো। বছরখানেক পরের কথা। রমণীবাবুর গুরুদেবের কাছে একজন নতুন ভক্ত এসেছেন। তিনি আগে নোক দেখে ভূত ভবিষ্যৎ বলতে পারতেন, কিন্তু ইদানিং স্ত্রী গত হওয়ার পরে আর মনোসংযোগ করতে পারেন না। যদিও গুরুভক্তি তার অসামান্য। নিজের 4.5 কাঠা জমি গুরুদেবের নামে করে দিয়েছেন, কারণ তাকে তিনি একটি নতুন ভবিষ্যৎ দর্শনের উপায় বাতলেছেন। একটা লাল কাপ, যেটা কামাখ্যা থেকে জোগাড় করতে হবে। আর সেই কাপ চালাবে একটি শক্তিশালী আত্মা, যে আগে নিজেই কাপ চালাতো। তো এই ছিল আজকের গল্প, রমণী মোহনের কাপ। দয়া করে জানাবেন কেমন লাগলো আপনাদের, এবং পাশে থেকে সাহায্য করবেন। আপনারাও নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডেসক্রিপশানে অ্যাড করে দেবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো আগামী সপ্তাহে একটি সত্যি ভৌতিক ঘটনা অথবা ভৌতিক গল্প নিয়ে। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন। নমস্কার।